ওয়েলকাম টু ওয়াক অ্যান্ড অফিস সার্থকে পড়তে চলেছি পোড়া ছায়া। লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। শুরু করতে চললাম পোড়া ছায়া। তখনও নীলা চেয়ে থাকে, ঝিলমিল ঝিলমিল করতে করতে দেয়ালের ছায়াটা তখন স্পষ্ট হচ্ছে। আকৃতি বোঝা যায়, মূর্তিতে যে বিকৃতি ঘটেছে তাও বোঝা যায়। ফোকাস মোটামুটি ঠিক করেছে, ধরা চলে সেটা শোকের না ছায়াটার, তা অবশ্য বলা কঠিন। এ অবস্থায় রাত দুপুরে চোখের সামনে যখন একটা ভূত রূপ নিচ্ছে তখন সব হিসাব কেউ করে না। এদিকে হাত পোড়া জানলা ঘেঁষে ছায়াটা রূপ নিচ্ছিল। জানলা দিয়ে নির্বিকার অবস্থায় ঘরে ঢুকে যেন আকার ধারণের চেষ্টা। ধীরে ধীরে দেয়াল বেয়ে ডাইনে সরতে থাকে, অথবা দেয়ালটাই যেন তার গা বেয়ে ওদিক সরে যায়। ওদিকে তার একটা আধ পোড়া জানলা, দুটি জানলার মাঝামাঝি জায়গায় মূর্তিটা স্থির হয়। দেয়ালে লেপটেই আছে ছায়ার মতো, অথচ দেয়াল ছেড়ে বেরিয়ে আছে সামনের দিকটা জ্যান্ত মানুষ। যেমন দেয়ালে পিঠ দিয়ে দাঁড়ায়, তার রক্ত মানুষের শরীরটা যেমন দেখায় তেমন। আতপোড়া জামা কাপড়, কাল চেমড়ার টুকরো গা থেকে ঝুলছে, সারা গায়ে পোড়ার দাগ, ঝলসানো থাক থাক ফোসকা, মাথাটা হেঁট একটু ফাঁক হয়ে রয়েছে, চাপ চাপ জমাট বাঁধা কালো রক্ত। নীলা চেয়ে থাকে। ভূত দেখলে চোখের সামনে ৩-৪ হাত তফাৎ। সত্যিকারের ভূত দেখলে মানুষ চেঁচায়, গো গো করে মূর্ছা যায়। এসব শ্রেয় মিছে কথা। ভয় টয় যা হওয়ার তা হয় পরে। নড়ে না, চড়ে না, শব্দ করে না, অবস্থা আচ্ছন্ন হয়ে থাকে, তাই বলে অচেতন হয় না। কিন্তু চেতনা থাকলে আর ভূত দেখব কি করে? আর শরীরে ইলেকট্রিক কারেন্ট চালিয়ে দিলে যেমন হয়, বেশ টের পাওয়া যায় কি ঘটেছে, অথচ শরীরটা অবশ হয়ে থাকে। ভূত দেখলে ঠিক সেরকম হয়। দুপাশে আধপোড়া জানলা, দেয়ালে নানা রকম কালচে কালচে দাগ। ছায়ামূর্তি যেন তার নকল করে মিশে গিয়ে আত্মগোপনের চেষ্টা করছে। জন্তু জানোয়ারের যেমন বন জঙ্গলের রং ছায়া ফোটা খুটকি লাইন দিয়ে গা সজিয়ে গা ঢাকা দেওয়ার চেষ্টা করে, ছায়াটা তাই ভূতের চেয়ে ভয়ঙ্কর। হঠাৎ ছায়াটা মিলিয়ে যায়, অর্থাৎ নীলার তাই মনে হয়। সামনে ছিল, আচমকা দেখা গেলই না। আসলে ভূত যারা দেখে, ভূতের অন্তর্ধনটা তাদের কাছে এইরকমই ঠেকে। ভূত আস্তে আস্তে মিলিয়ে গেলেও সেটা তারা টের পেয়ে যায় না। ভূত বা ভূতের আবির্ভাব, ভূতের শেষ চিহ্নটুকু মিলিয়ে গেলে আরেকটা শখ লাগে, তা হলো ভূত দেখার শখ। দুটো শখের মাঝামাঝি সময়টা হলো ভূত দেখা পিরিয়ড। গলা ফাটিয়ে প্রাণপণে চিৎকার করার জন্য সে মুখে করে নিঃশ্বাস নিচ্ছে। কানের কাছে আচমকা বিকট একটা আওয়াজ ওঠায়, আতঙ্কে উঠে সে মূর্ছা গেল। এক পলকের ব্যাপার। প্রফুল্লবাবু আবিষ্ট হয়ে ছায়ামূর্তিটা দেখেছিলেন। ছায়া মিলিয়ে যাওয়ার পর তিনিও স্বভাবতই গলা ফাটিয়ে আর্তনাদ করছেন। নীলার চেঁচিয়ে ওঠার 60 সেকেন্ড আগেও হয় তার উৎকণ্ঠ আওয়াজ চমকে নীলাকে মূর্ছা দিয়েছে। নীলা আগে চেঁচালে প্রফুল্লবাবু হয়তো জ্ঞান হারিয়ে টলে পড়তেন। ভূত দেখার পর এরকম হয়। নীলার মা ঘুমিয়েছিলেন। নীলার ছোট বলাই স্বপ্ন দেখছিল বন্যায় ট্রেন আটকে আছে, গাড়ি প্রায় ডুবু। সে গাড়ির ছাদে বসে আছে। দুজনেই ঘুম ভেঙে চেঁচামেচি শুরু করে। নিচের তলার ভাড়াটেদের ছেলে অনন্ত লণ্ঠন হাতে খবর নিতে আসে। তারা প্রফুল্লবাবুর সঙ্গেই আজ 3 দিন এ বাড়িতে ভাড়াটে এসেছে। বাড়ির দরজা জানলা যেমন সারানো হয়নি, ইলেকট্রিক লাইনও ঠিক করা হয়নি। বাড়িওয়ালা কথা দিয়েছে শিগগির হবে। পুরনো ভাঙাচোনা লণ্ঠন আর মোমবাতি দিয়ে চালাতে হয়। মাথায় জল দিতে না দিতে নীলার জ্ঞান হয়। ভূতের ভয়ে মূর্ছা যাওয়াটা ঠিক অজ্ঞান হওয়া নয়, তফাৎ আছে। মূর্ছা গেলেও
একটু অজ্ঞান থেকে যায়। রাত দুপুরে চুল ভেজানোর অনিচ্ছা থেকে পুরো জ্ঞান ফিরে আসে চট করে। ভূত দুজনেই দেখেছেন? দেয়ালে অনন্ত চিহ্নিতভাবে একটা ট্র্যাকে বসে এবড়ো খাবড়ো দাগ করা দেয়ালটার দিকে চেয়ে বলে, ভূত অবশ্যই চোখের ভুল। যে যেখানে ভূত দেখেছে সেই চোখে ভুল দেখেছে। ভূত মানেই ভুল দেখা। নীলা চটে যায়। আপনি বলতে চান আমরা কিছু দেখিনি? মিছে বলছি। আমরা বলে নিজের চোখে। অনন্ত তাড়াতাড়ি বলে, ভূত আপনারা নিশ্চয়ই দেখেছেন, নইলে চেঁচাবেন কেন? মূর্ছা যাবেনই বা কেন? ভূত মানে কি আমি তাই বলেছিলাম? মানে হচ্ছে বলা মানেই ভূত আছে বলা, জানেই তার মানে থাকে। এরা ঠোক খেলে। প্রফুল্লবাবু একটু ভীত চোখে তাকান অনন্তর দিকে। ছেলেটার মাথায় ছোট ছোট কদম ছাট চুল, আর এত রাত্রে চোখের রোদের ঝাঁঝ নিবারণী রঙিন কাঁচের চশমা আটা। এতক্ষণ যেন প্রথম নজর পড়ে। গত 3 দিন অনন্তকে অবশ্য দেখেছেন কয়েকবার। উপরে এসে ঘর গুছিয়ে গিয়ে গেছে, এটা ওটা সাহায্যও তাদের করেছে। আজ বিকেলে চাও খেয়েছে, তাদের সঙ্গে 2-3 মিনিট গল্প এসব করেওছে। তারপর কিনা ছায়ামূর্তি দেখার ঠিক পরে কিনা সে আবার এখানে এসেছে। নীলা চোখের জিজ্ঞাসা এনে তার দিকে তাকায়। এসব জিনিস মানে ভূত টুত? অনন্ত মুখে হাসি ফুটিয়ে বলে, এক রাত্রে দুবার দেখা যায় না। কেউ কোনোদিন এক রাত্রে দুবার ভূতের ছায়াকে কখনো দেখেনি। আপনারাও আজ নিশ্চিন্ত মনে ঘুমান। নীলা বলে, ভয় করবে? ভয় করাটা আশ্চর্য নয়। দাঙ্গার সময় এ বাড়িতে হানা পড়েছিল, 2 জন খুন হয়েছিল। হাত পোড়া বাড়িতে বহুদিন খালি পড়েছিল। দরজা জানলা দেওয়াল মেঝেতে কত চিহ্ন কত প্রমাণ আঁকা আছে। বাড়ি মেলে না, রাস্তায় থাকা যায় না, তাই তারা বাধ্য হয়ে মেরামত চুনকামের আগেই বাড়িটা দখল করেছে। অনন্ত একাই আছে একতলায়। 2-4 দিনের মধ্যে অন্য সকলে এসে পড়বে। অনন্ত বাকি রাতটা এ ঘরে এসে শুতে পারে না। প্রস্তাব শোনা মাত্র রাজি হয় অনন্ত। নিচ থেকে বিছানাপত্র নিয়ে আসে। এক বাক্যে এমন আগ্রহের সঙ্গে সে রাজি হয়, হুড়মুড় করে নিচে গিয়ে হাঁপাতে হাঁপাতে উপরে আসে। বেশ একটু খটকা লাগে সবার মনে। ভূত চোখের ভুল, ভূতের মানে আছে। অনন্ত তাই ভূত মানে বলেই বোধ হয় নিচের তলায় একলা শুয়ে বাকি রাতটা কাটাতে তার ভয়ও করে। তা হোক, সেটা দোষের নয়। ভূত না থাক, ভূতের ভয় কি তাহলে থাকবে না মানুষের? সকালে দিনের আলোয় মনে হলো বই কি যে রাত্রে একটু বাড়াবাড়ি হয়ে গিয়েছিল। সম্ভবত ছায়াই দেখেছিল, ছায়ামূর্তি নয়। ভূতের ভয় না হোক, দিনের বেলাও গা ছমছম করে এ বাড়িতে। যে বিভৎস কাণ্ড হয়ে গেছে রাত বাড়িতে, এক মুহূর্তে ভুলবার উপায় নেই। কে জানে 2 জন কোন ঘরে খুন হয়েছিল, একতলায় না 2 তলায়? বাড়িটা তাড়াতাড়ি মেরামত করা দরকার। প্রফুল্লবাবু বাড়িওয়ালার কাছে দরবার করতে গেলেন। বাড়িওয়ালা গম্ভীর মুখে বললেন, হবে মশাই, বলেছি যখন হবে। ই বাজার দেখেছেন তো? না মেলে সিমেন্ট। আমরা সারিয়ে নিই যদি, ভাড়া থেকে কাটা যাবে? হবে মশাই, হবে। আনারি লোক 10 জন গ্রামে মাল কিনে বাড়ি সারাবেন, কারে তো চাপাবেন আমার, ওই তো ভাড়া দেবেন। প্রফুল্লবাবু চোখ কপালে উঠে যায়। ঠিক যেন ভূত দেখছেন। সে কি মশাই, 1000 টাকা সেলামি নিলেন, হাত পোড়া ভাঙা বাড়ি, তার 300 টাকা ভাড়া, তাতে মন ওঠেনি? বাড়িওয়ালা সব নিয়ে হাসল। কি বাজারটাই দেখছেন তো? অনন্ত বলে,
নালিশ টুকে দিলে হয় ব্যাটার নামে। প্রফুল্লবাবু বললেন, কচু হবে, বড় কর্তাদের খাতিরের লোক, ও বেটা কি আইনের ধার ধারে? অনন্ত ভেবে চিনতে কষের চুন কিনে নীলাদের ঘরের যে দেওয়ালে রাত্রে ভূতের আবির্ভাব ঘটেছিল সেটা চুনকাম করে দেয়। ফলে যাওয়া হয়, দেখে ঘা আরও ছমছম করতে লাগে সকলের। জানলা পোড়া, 3 দিকের দেয়ালে আর সিলিংয়ে ধোয়ার দাগ, তার মধ্যে একদিকের দেয়ালটা বিলকুল সাদাটে মেরে গেছে। চুনকামে সব দাগ ঢেকে গেল, রক্ষা ছিল ভেজাল বাজে চুন, তাতে নীল পড়েনি। দাগগুলি সব আবছা আবছা হয়ে উকি মারছে। অনন্ত জোর দিয়ে বলে, তাতে কি, ছায়াটা এলে চেনা যাবে। রাত্রে খাওয়া দাওয়া সেরে তারা ভূতের জন্য প্রতীক্ষায় বসে গেল। কাল কেউ ঘড়ি ধরে টাইম ঠিক করে দেখেনি, তবে আন্দাজ 12:30টার সময় ছায়ার আবির্ভাব ঘটেছিল। 11টার আগেই চারিদিকে বেশ নিঝুম হয়ে আসে। সবে কিছুদিন হলো দাঙ্গা হাঙ্গামা থেমেছে, পাড়াটা এখনো ধাতস্থ হয়নি। অনন্ত লণ্ঠন নিভিয়ে গেল, গোল বেঁধে চায়, কেউ আলো বেহাতে রাজি নয়। অনন্ত বলে, আলোতে কি ছায়া আসে? নীলা বলে, কাজ নিয়ে এসে। মিছে তবে বসে থাকা, লাভ কি? না থাক লাভ, ঘরের অন্ধকার করলে চলবে না। তর্ক চলতে চলতেই আপনা থেকেই তর্কের মীমাংসা দেখা দেয়। একটু একটু করে কমতে থাকে আলো, আপনা থেকেই লণ্ঠনটা নিভে আসতে থাকে। বড় বড় চোখ করে সকলে তাকিয়ে থাকে, সর্বাঙ্গে কয়েকবার শিহরণ বয়ে যায়। কমতে কমতে প্রায় নিভে আসে কাছের ভেতরে বলতের শিখাটা, তারপর বার কয়েক দপ দপ করে একেবারে নিভে যায়। কাঠ হয়ে তারা বসে থাকে। এবার আর চুমকান করা দেওয়াল থেকে দৃষ্টি সরানো যায় না। বাইরের আলোচনায় প্রতিফলনে অস্পষ্ট ছায়াছবি নাচ পড়েছে দেওয়ালে, সেগুলো স্থির পড়ে না। নীলা বলে অস্ফুট স্বরে, আমার ভয় করছে বাবা। প্রফুল্লবাবুর আরও গা ঘেঁষে বসে সে। নীলার মা আর ছোট ভাইও ঘেঁষে এসে জড়াজড়ি করে বসেছে। একজন আরেকজনের হাত চেপে ধরে আছে। চেপে চেপে সবাই নিঃশ্বাস ফেলে, নইলে নিঃশ্বাসের শব্দ অনেক দূরে ঝড়ের আওয়াজের মতো শোনায়। টাইম পিসটা টিক টিক করে চলেছে, সময় গুণে যেন এগিয়ে আনছে সেটাকে। তারপর ঘরের মধ্যে অদ্ভুত একটা চাপা অস্পষ্ট ঘর ঘর ঘোষণা দাপড়ানোর মতো আওয়াজ শোনা যায়। অনেক দূরের মোটর গাড়ির থামা যেন এই ঘরের মধ্যেই ঘটেছে। আওয়াজ ঘরে, গাড়ি যেমন দূরে। সেই সঙ্গে এসে গেছে দেয়ালে ছায়ার ঝিলমিল ঝিলমিল আবির্ভাব। বাড়ে কমে, নড়ে চড়ে, নিচে নিচে ছায়া রূপ নিচ্ছে। ঘরের মধ্যে আওয়াজ হয় অনেক দূর গ্যারেজের দরজা খোলার, গাড়ি প্যাক করার, গ্যারেজে ঢোকানোর আওয়াজ। ছায়া আরও বেশি ঝিলমিল করছিল, ধীরে ধীরে রূপ নিতে শুরু করে। সবে দেয়ালের মাঝামাঝি এসে স্থির হওয়ার আগে একটু কেঁপে ওঠে। না, আওয়াজ একটা নয়, শুধু দেয়ালে নয়, আর 4টি ছায়ামূর্তির নিঃশব্দে আবির্ভাব ঘটেছে। সকলে মোহবিষ্টের মতো চেয়ে থাকে। ছায়াগুলো এদিক ওদিক ভেসে বেড়ায়। ট্র্যাকটা তুলে নিয়ে যায়, সুটকেসটা, হাত বাক্সটা, ঘড়িটা তুলে নিয়ে যায়। গল্প শেষ। কেমন লাগলো আপনাদের এই গল্পটি? যদি কোনো ভুল হয়ে থাকে মার্জনা করবেন। আরও এরকম গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ওয়াক এন্ড টক উইথ ছাত্রীকে। আর মনে রাখবেন, গল্পটা আমি ওয়ান শটে পড়ি, উইদাউট এনি আনাদার টেক। থ্যাংক ইউ।